শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। আগামীকাল বিকেলে জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। 9,38,000 কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ বাড়ছে। অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হলেও 2,43,000 কোটি টাকার রেকর্ড ঘাটতি বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য স্থির করা হচ্ছে। পরিচালনা ব্যয়ে 67% অর্থ রাখা হচ্ছে। এছাড়া এডিপি, ঋণ ও অগ্রিম খাদ্য হিসেবেও অর্থ যাবে, যা বাজেট বাস্তবায়নে অর্থের সংস্থানে সবচেয়ে বেশি নির্ভরতা এনবিআর এর উপর। তারপর অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ এবং অন্যান্য উৎস। আসন্ন বাজেটে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে কর্মসংস্থানের বিষয়টি, এমন ধারণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তথ্য প্রযুক্তি ও টেলিকম খাতে দেওয়া হচ্ছে নানা ছাড়, থাকছে সহায়ক কর কাঠামো। এসএমই উদ্যোক্তারা নানান সুবিধা পাচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন এবার তথ্য প্রযুক্তি খাতেও রফতানি আয় বাড়বে। স্থানীয়ভাবে তৈরি হবে বিশ্বমানের কাজের সুযোগ। তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের জন্য সুদিন আসছে। সদিচ্ছার প্রতিফলন থাকছে বাজেট প্রস্তাবনায়। এ খাতে বিপুল কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি খাতকে কাজে লাগাতে চায় সরকার। আইটি সেক্টরে আমাদের হিউজ প্রোগ্রাম। আমি অতটুকু বলতে পারি, বি রেস্ট অ্যাসিওরড, যারা আইটি সেক্টরে আছেন, গুড ডে ইজ কামিং ফর ইউ। আমাদের বিগ প্ল্যান ইনক্লুডিং এআই। আমরা ডিজিটালের সাথে সাথে এআই থেকে প্রাধান্য দিচ্ছি। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সকল প্রকার ফ্রিল্যান্সিং হতে আয় করমুক্ত রাখা হচ্ছে। কন্টেন্ট ক্রিয়েশন আয়কেও করমুক্ত রাখা হচ্ছে। এছাড়া স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ এবং প্রযুক্তি নির্ভর ব্যবসায় টার্নওভার ট্যাক্স রাখা হচ্ছে না। এসএমই উদ্যোক্তাদের জন্য 50 লাখ টাকা এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য 70 লাখ টাকা পর্যন্ত টার্নওভার হতে অর্জিত আয় করমুক্ত করা হতে পারে। সংশ্লিষ্টদের অভিমত, অর্থমন্ত্রীর এমন উদ্যোগে বৈদেশিক মুদ্রা আয়ের পথ অনেক সম্প্রসারিত হবে। এটা একটা বিরাট বড় একটা গুড নিউজ আমাদের জন্য। তার কারণ এর ফলে যেটা হবে যে অনেকে এখন ফ্রিল্যান্সিংটা আরো বেশি বেশি করে করবে, কিন্তু তার থেকে বড় যেটা, যারা করছিল অলরেডি তারা অনেকেই কিন্তু এই টাকাগুলো দেশে আনতো না। তারা কিন্তু এই ট্যাক্সের ভয়ে তারা রেখে দিত বাইরে। সো তারা কিন্তু এই ট্যাক্সের এখন যেহেতু ভয়টা থাকবে না, তারা কিন্তু দেশে নিয়ে আসবে। মোবাইল ফোন ব্যবহারকারী এবং হ্যান্ডসেট নির্মাতাদের জন্য সুখবর থাকছে আসছে বাজেটে। প্রতিটি সিম কার্ডের বিপরীতে 300 টাকা সুনির্দিষ্ট ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে সিম কার্ডের বিক্রয় মূল্যের উপর 15% ভ্যাট নির্ধারণের প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানে 22 ধরনের কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার 5% ও 2% হতে কমিয়ে 1% করার প্রস্তাব আসতে পারে। তবে মোবাইল অপারেটরদের উপর আরোপিত কর্পোরেট কর হার প্রায় অপরিবর্তিতই রাখতে যাচ্ছেন অর্থমন্ত্রী। কোনো একটা কোম্পানি 20% মূলধন হস্তান্তর করে, তাহলে সেটা হবে যে ইনকামটা আছে, ইনকাম ট্যাক্সটা আছে, সেটার উপরে টোটাল ইনকামের উপরে আরও 10% তারা রিবেট পাবে। এই মেকানিজমটা আমাদের কাছে মনে হয়েছে যে বিটিআরসির যে পলিসি আছে সেটা থেকে অনেক বেশি আপনার ব্যবসা বান্ধব, ইনভেস্টমেন্ট বান্ধব। কারণ হচ্ছে এই ক্ষেত্রে ইনভেস্টরদের জন্য একটা ইনসেন্টিভ দেওয়া আছে। প্রস্তাবিত বাজেটে কম্পিউটার, প্রিন্টার, মনিটর, অটোমেটিক ডাটা প্রসেসিং মেশিন এবং ফ্ল্যাশ মেমোরি আমদানিতে বিদ্যমান 5% অগ্রিম কর কমিয়ে 2% আনার প্রস্তাব রাখতে যাচ্ছেন অর্থমন্ত্রী। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ব্যাংক হিসাব খুলতে লাগবে ব্যক্তির কর শনাক্তকরণ নাম্বার বা টিআইএন। প্রস্তাবিত বাজেটে এমন শর্ত যুক্ত করার প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী। রাজস্ব আয় বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হতে পারে। তবে এটাকে ক্যাশলেস সমাজ গঠন নীতির পরিপন্থী বলেই মনে করছেন বিশ্লেষকরা। বলছেন এতে ব্যাংক বিমুখ হতে পারেন অনেকেই।
9,38,000 কোটি টাকার বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ঠিক করা হয়েছে প্রায় 7 লাখ কোটি টাকা। বিশাল অঙ্কের এ রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে নতুন নতুন উৎসের সন্ধানে সরকার। এরই অংশ হিসেবে ব্যাংক হিসাব খোলা এবং বিদ্যমান হিসাব সচল রাখতে টিআইএন যুক্ত করা বাধ্যতামূলক করতে যাচ্ছে এনবিআর। অবশ্য শিক্ষার্থী, ভাতাভোগী এবং কর অব্যাহতিপ্রাপ্তরা এর বাইরে থাকবেন। ব্যাংকার ও অর্থনীতিবিদদের আশঙ্কা, সরকারের এ উদ্যোগে নেতিবাচক প্রভাব পড়তে পারে ব্যাংক ব্যবস্থায়। ব্যাংকের বাইরে নগদ লেনদেনে উৎসাহিত হতে পারেন গ্রাহকরা। অবভিয়াসলি বিমুখ হবে এবং যারা এক্সিস্টিং আছে এরাও আস্তে আস্তে এটাকে কমিয়ে রাখবে এবং যাদের হাই ট্রানজ্যাকশনস আছে তারা তখন মনে করবে যে আমার ট্রানজ্যাকশনসকে ফলো করা হচ্ছে, তাহলে ক্যাশ ট্রানজ্যাকশনস, আমরা ক্যাশলেস সোসাইটির কথা বলছি, এইটাতে আরও আপনার নেগেটিভ ইম্প্যাক্ট করবে। তো আমরা সবসময় স্ট্রেট লাইনে না দেখে আমাদেরকে আরেকটু কৌশলী লাইনে, স্ট্র্যাটেজিক লাইনে আমরা এই জিনিসটাকে। টিআইএন এর বিষয়টা হলো এটা একেবারে আবার ট্যাক্সের সাথে জড়িত। তো আমাদের দেশে এমনিতেই অনেক মানুষ এখনো ট্যাক্স বেইজের বাইরে, ট্যাক্সের আওতার বাইরে, তারা ভয় পায় ট্যাক্সের আওতায় আসলে তাদের হ্যারাসমেন্ট হবে, বিশেষ করে স্মল বিজনেস, ক্ষুদ্র বিজনেস যারা মাইক্রো এন্টারপ্রেনার্স। ফর্মাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ফর্মাল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে যুক্ত করার পথে যদি টিআইএনটা ভয়ের কারণ হয়ে যায়, বিশেষ করে ছোট আয়ের ছোট ব্যবসায়ীদের, তাহলে কিন্তু ওই ক্যাশলেস ট্রানজ্যাকশনের দিকে ট্রানজিশন, সেই পথটাও আরও দীর্ঘতর হয়ে যাবে। 2026-27 অর্থ বছরের বাজেটে ব্যাংক আমানতের উপর কিছুটা ছাড় দেওয়া হতে পারে আবগারি শুল্কে। বর্তমানে 3 লাখ টাকার আমানতের উপর শুল্ক নেই। আগামী বাজেটে এর পরিমাণ বাড়িয়ে করা হতে পারে 5 লাখ টাকা। তবে পরের ধাপগুলোতে শুল্কের পরিমাণ অপরিবর্তিত থাকতে পারে। যদিও ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন মুনাফায় উচ্চে কর কাটা হচ্ছে, তাই মূল আমানতের উপর কোনো শুল্ক আরোপ করা ঠিক নয়। সবকিছু এই ব্যাংক অ্যাকাউন্টের উপরে চাপিয়ে দিলে আসলে কিন্তু কাস্টমাররা নিরুৎসাহিত হবে। কোনো ধরনের কোনো সন্দেহ নাই যে এই ব্যাংকের ট্রানজ্যাকশনসের এটা টাকাটা কম হবে। মানুষ ব্যাংকের থ্রু দিয়ে টাকার আউট কম করবে এবং আগে কখনো মানুষ চিন্তা করতো না যে আমি ব্যাংকে কত টাকা এফডিআর করলে বা কত হলে কত ট্যাক্স হবে। এখন কিন্তু সবাই ওই ভেঙে এফডিআর করতেছে যাতে করে ওই ট্যাক্স ইয়েতে না পড়ে। লাভটা কি হচ্ছে? প্রিন্সিপাল তো ইনকাম না, নতুন ইনকাম না, ইন্টারেস্টটা হলো নতুন ইনকাম, সেটার উপর ট্যাক্স বসানো ঠিক আছে। বেসিক প্রিন্সিপাল যেটা ডিপোজিটে থাকে, ডিপোজিট অ্যাকাউন্টে, সেটার উপর ট্যাক্স দিতে গেলে মানুষ আসলে টাকা ডিপোজিট অ্যাকাউন্টে রাখতে চাইবে না। বিশেষ করে ক্ষুদ্র আয়ের মানুষ, ক্ষুদ্র সেভার্স যারা আছে, তারা তখন নিরুৎসাহিত হয়ে যাবে, তখন মানি আউটসাইড দ্য ব্যাংক বেড়ে যাবে অ্যাকাউন্ট থাকলেও। আবগারি শুল্ক থেকে সরকার ব্যাংক ব্যবস্থার মাধ্যমে বছরে প্রায় 6,000 কোটি টাকার রাজস্ব আদায় করে। টাকা সেভ করতে আগ্রহী হয় মানুষ, সেটা এনকারেজ করার জন্য এই আবগারি শুল্কটা আসলে আইদার কমায় দেওয়া বা একেবারে তুলে নেওয়া যেতে পারে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান বলেন, 4 দশক ধরে আস্থা ও নির্ভরতার নাম সশস্ত্র বাহিনী, দেশের সম্মান ও সাহসের প্রতীক তারা। প্রধানমন্ত্রী বলেন, 2009 সালে সশস্ত্র বাহিনীর উপর সর্বগ্রাসী আঘাত এসেছিল। অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে সার্বভৌম রাষ্ট্র গঠনে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল অনেক। পরিবর্তিত ভূ রাজনৈতিক সমীকরণে প্রযুক্তি নির্ভরতার তাগিদ দেন তিনি। আর প্রধানমন্ত্রী আরও বলেন, শান্তিরক্ষায় আগামীতেও নারীদের অংশগ্রহণ অব্যাহত থাকবে। এর আগে শান্তিরক্ষায় 6 জন শহীদের পরিবার ও 7 জন আহতকে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। প্রায় 4 দশক ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি আস্থা এবং নির্ভরতার নাম। এই গৌরব এবং অহংকার অবশ্যই আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয়, সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। পরিবেশের সুরক্ষা এবং দেশের বিভিন্ন সমস্যায় বৈজ্ঞানিক সমাধান বের করতে শিক্ষক শিক্ষার্থীরা বড় অবদান রাখতে পারেন, এ কথা বলেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকীর স্মরণে এই আয়োজন ছিল। আর সেখানে ডাক্তার জুবাইদা রহমান বলেন, বৃক্ষরোপণ শুধু
গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক ও সামাজিকভাবে সবুজ বিপ্লবের রূপ নেওয়া যায়। অনগ্রসর দেশকে এগিয়ে নিতে বিজ্ঞান চর্চায় জোর দেওয়ার আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। বলেন, বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে দেশের মানুষের বহু সমস্যার সমাধান করা সম্ভব। আরো বলেন, সব ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা সমাজে উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলবে। পরিবেশ সুরক্ষায় এবং দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান বের করার ক্ষেত্রে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীরা নিঃসন্দেহে বিরাট অবদান রাখতে পারে। বর্তমান পৃথিবীকে আরও সুন্দর, বাসযোগ্য ও সবুজ করে রেখে যাব সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ইনশাআল্লাহ। নয়াদিল্লির বিজিবি বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠকের প্রভাব পড়তে শুরু করেছে সীমান্তে। শূন্যরেখা থেকে পুশিনের চেষ্টা করা লোকজনকে প্রতিরোধের মুখে সরিয়ে নিয়েছে বিএসএফ। তারপরে মুখোমুখি অবস্থানে দুদেশের সীমান্তরক্ষীরা আছে চাপা উত্তেজনা। সামনের দিনগুলোয় কি হয় তা নিয়ে শঙ্কায় স্থানীয়রা। প্রতিনিধি রনি মিয়াজিকের সাথে নিয়ে উত্তরের সীমান্ত এলাকা ঘুরে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন, ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। সম্প্রতি শূন্যরেখায় সীমানা প্রাচীরের জন্য বিএসএফ এর জমি মাপাকে কেন্দ্র করে কয়েকটি পয়েন্টে শুরু হয় বাকবিতণ্ডা। এরপর মেহেরপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, লালমনিরহাট সহ দেশের উত্তরের কয়েকটি সীমান্ত দিয়ে জোর করে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর পশ্চিমের 300 কিলোমিটারেরও বেশি সীমান্ত এলাকায়। ভারতের বহিরাগত নাগরিকেরা বাংলাদেশে পার করে দিবে, আমরা তো এটা মানে নিতে পারবো না। এরা এখান থেকে জোর জব্বর সময়তে সীমা পার হয়ে আমার বাংলার এই রাস্তার মধ্যে আসি জোর জব্বরে এমনি এক কথা করে হামকি ধামকি করে। বিজিবি জনতার শক্ত প্রতিরোধের মুখে পিছু হটে বিএসএফ। 72 ঘন্টায় রাতের আধারে সরিয়ে নেয় শূন্যরেখায় ঠেলে দেয়া লোকজনকে। সেনায় আমরা অনেক তৎপরতা আছি এবং স্থানীয় জনগণও আমাদের অনেকটা সহযোগিতা করতেছে। ইনশাল্লাহ আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমাদের এপাশে কোনো ধরনের ভারতের নাগরিক বাংলাদেশে পুশিন করতে পারবে না। আমরা রাত দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পরিস্থিতি নিয়ে দিল্লিতে নিয়মিত সীমান্ত সম্মেলনে অধিক গুরুত্ব পায় সীমান্ত পরিস্থিতি। দুদেশের আলোচনার পর সীমান্তে কমে আসতে থাকে উত্তেজনা। তারপরও দুর্গম এলাকায় দিন রাত নজরদারি চালাচ্ছে বিজিবি, সাথে আছে স্থানীয় বাসিন্দারাও। বিজিবিকে আমরা কিছু দেখলে বিজিবিকে ফোন দেই, মোবাইল নাম্বার দিচ্ছে এবং কি আমরা বাসি দেই, তাহলে বিএসএফ ভারতীয়রা মনে করবে এখানে বিজিবি আছে, তখন ওনারা চলে যায়। শুধু বিজিবির একা দায়িত্ব না, আপনি জাহাঙ্গীরনায় আছেন, আপনাদের কিছু দেখবেন না, আপনার কোনো দায়িত্ব নাই। চলার প্রচুর সমস্যা আছে। আমাদের ইনকামের সোজে হইলো আপনার লদিটা, আর আমাদের তো এখানে মনে করো ওরকম ধরনের কোনো কলকারখানা নাই, আমরা কাজ করে খাবো আর কি। প্রকাশ্যে উত্তেজনা না থাকলেও সুসজ্জিত বিএসএফ এর টহলের বিপরীতে চলছে বিজিবির কষ্টকর পাল্টা নজরদারি। সত্যিকার অর্থে রাস্তাটা যদি থাকে তাহলে আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলা করার জন্য দ্রুত যাওয়া আসা করতে পারি। এটা তো তা নাই, আমাদের অনেক জায়গায় রাস্তা আছে কিন্তু বেশিরভাগ জায়গায় রাস্তা নাই। পরিস্থিতির কারণে চরম বিপাকে পড়েছেন স্থানীয় স্বল্প আয়ের মানুষেরা। যে কোনো সমস্যা এবং সংকটে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষ যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে তাহলে ভালো ফলাফল পাওয়া যায়, তার একটি অনন্য নজির স্থাপন হলো এবার। ভবিষ্যতে এই ধারা যদি অব্যাহত রাখা যায় তাহলে প্রতিবেশী দেশ বা সীমান্ত এলাকার যে কোনো বেআইনি কার্যক্রম বা আগ্রাসন রুখে দেওয়া সম্ভব বলে মনে করছেন সাধারণ মানুষ। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, তেঁতুলিয়া সীমান্ত এলাকা, পঞ্চগড়। এদিকে জামালপুর ও সাতক্ষীরা সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা অব্যাহত, তবে তা প্রতিরোধ করেছে বিজিবি। সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন 17 বিজিবির আওতাধীন সুন্দরবন উপকূলীয় অঞ্চলে নদী পথে এই পুশিন চেষ্টা করা হয়। বিজিবি জানায়, গত দুদিন ধরেই 15-20 জনকে জড়ো করে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবির তৎপরতায় সেটি সম্ভব হয়নি। নৌপথসহ সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। এছাড়া জামালপুরের বক্সিগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে পুশিনের চেষ্টা আটকে দিয়েছে স্থানীয় বাসিন্দা ও বিজিবির সদস্যরা। ভোররাতে কামালপুরের
রামরামপুর সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় অন্ধকারে সীমান্তের আলো নিভিয়ে 7 জনকে পুষিনের চেষ্টা করে বিএসএফ। আর এই বিষয়টি টের পেয়ে বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে 6 জন ভারতে পালিয়ে যায়। তবে একজন শূন্য রেখায় আটকে আছেন এখনো। সীমান্ত পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানবো সহকর্মী আব্দুল্লাহ তুহিনের কাছ থেকে। তিনি পঞ্চগড় সীমান্তে আছেন, অপেক্ষা করছেন আমাদের জন্য। তুহিন, আপনার প্রতিবেদনটি দেখলাম এবং আপনি যেহেতু এই এলাকায় আছেন, সীমান্তের পরিস্থিতি আজ কেমন দেখছেন জানাবেন। এর পাশাপাশি আউটপোস্টগুলোতে কি অবস্থা? বিভিন্ন পোস্টে তাদের নজরদারি আগের চেয়ে অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু বৃষ্টি আপনাকে বলি গত 2-3 দিনের ভিতরে সেরকম বড় ধরনের কোনো উত্তেজনা আমরা চোখে দেখার মতো উত্তেজনা আমরা দেখিনি। দুই পক্ষ যেরকম মুখোমুখি অবস্থানে থাকে, বাকবিতণ্ডা থাকে, সেটি নেই। কিন্তু দুটি পয়েন্টে, অর্থাৎ তেঁতুলিয়ার কাছাকাছি দুটি পয়েন্টে 2 জন মানুষকে তারা সীমান্ত শূন্য রাখায় দেখে একটু উত্তেজনা তৈরি হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে তারা সেখান থেকে উধাও হয়ে গেছে। কিভাবে কোন দিকে গেল সেটা নিয়ে একটা রহস্য। এটা নিয়ে দুই পক্ষের পতাকা বৈঠকও হয়েছে। তারা বিষয়টি পুশিন না বলে বিজিবি আমাদেরকে নিশ্চিত করেছে, কিন্তু স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়তো তারা সীমান্ত দিয়ে কাউকে পুশ করেছিল। সেটারই একটি আমরা তেঁতুলিয়া এবং পঞ্চগড়ের মাঝামাঝি একটি জায়গা আসছি। দেখছেন এখানে কাছাকাছি বিএসএফের ক্যাম্প, এবং এই ক্যাম্পের এই যে গরুগুলো চড়ানো হচ্ছে, মাঠে কিছু গরু চড়ানো বেরোচ্ছে, কৃষক আছে। 2 দিন আগেও কিন্তু এটা ছিল না। তারা কিছুটা উত্তেজনা প্রশমিত হওয়ার কারণে এই এলাকায় করেছে, কিন্তু কাঁটাতারের বেড়ার পাশাপাশি বিএসএফ ক্যাম্প রয়েছে। বিজিবি এবং স্থানীয়দের সন্দেহ বা তারা ধারণা করছে যে তারা যেভাবে পুশিং করে এই দেয়াল টপকে যদি কাউকে দিয়ে দেয় তাহলে এখানে খুব কাছেই মহাসড়ক, অর্থাৎ পঞ্চগড় সীমান্ত বা তেঁতুলিয়া বাংলাবান্ধা সীমান্তের সড়কের দুই পাশে খুব কাছেই কাঁটাতারের বেড়াসহ সীমান্ত, বিস্তীর্ণ চা বাগান, এরকম বিল ঝিল, এখান দিয়ে যে কাউকে যখন তখন পুশিং করতে পারে। এটি বিজিবির জন্য একটি বড় চ্যালেঞ্জ যে তারা এই কড়া নজরদারির ভিতরে যদি কোনো রকম দুর্বলতা থাকে তাহলে হয়তো তারা করতে পারে, যেটা আজকে সাতক্ষীরা অঞ্চলে করছে। গত 1 সপ্তাহ আগে এই উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোতে চেষ্টা করেছে, আজকে আমরা খবর পাচ্ছি সাতক্ষীরা যশোর অঞ্চলে করা হচ্ছে। তো এরকম চেষ্টা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো উত্তেজনা কমার বদলে আরও বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে বিজিবি এবং এলাকাবাসী একসাথে সীমান্ত পাহারা দিচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ তুহিন। মাঠে ফুটবলের জাদু আর গ্যালারিতে ফ্যাশনের ঝড়, সবাইকে ছাড়িয়ে রাজকীয় আভিজাত্য নিয়ে ফ্যাশনের এই বিশ্বকাপে 1 নম্বরে রাজত্ব করছে ফ্রান্স। এবারে বিশ্বকাপে জার্সির লড়াইয়ে সবাইকে টেক্কা দিয়ে সেরা 4-এ জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং নান্দনিক উরুগুয়ে। এরপরে 5 নম্বর অবস্থানে আছে শিরোপা খরা কাটানোর অপেক্ষায় থাকা ব্রাজিল। বিশ্বকাপে ফুটবলারদের পায়ের জাদু যেমন থাকবে, ঠিক তেমনি গ্যালারি আর পিচ মাতাবে বাহারি সব জার্সি। বিশ্বকাপে এবার শুধু ফুটবলের জাদু নয়, মাঠ কাঁপাবে গ্ল্যামার আর ফ্যাশন। এবারের সেরা কালেকশনে বেছে নেওয়া হয়েছে হোম এবং অ্যাওয়ে জার্সির দারুণ মেলবন্ধনে। তালিকার 10 নম্বরে আছে মরক্কো। তাদের ঐতিহ্যের সাথে জ্যামিতিক কারুশিল্পের ছোঁয়া জার্সিকে করেছে অনন্য। আর 9 নম্বরে থাকা স্পেনের হোম জার্সি ঐতিহ্য ধরে রাখলেও তাদের ক্রিম রঙের বিলাসবহুল অ্যাওয়ে কিটটি নজর কেড়েছে সবার। 8 নম্বরে দক্ষিণ কোরিয়া এনেছে রঙের উৎসব। তাদের বেগুনি রঙের ফ্লোরাল অ্যাওয়ে শার্টটি এক কথায় চমৎকার। 7 নম্বরে থাকা জাপানের সামুরাই ব্লু জার্সির পাশাপাশি বেসবল ইউনিফর্ম থেকে অনুপ্রাণিত তাদের অফ হোয়াইট অ্যাওয়ে কিটটি দারুণ এক নস্টালজিয়া তৈরি করেছে। 6 নম্বরে মেক্সিকো চমক দিয়েছে 3টি জার্সি নিয়ে। আদিবাসী সংস্কৃতির ছোঁয়া মাখানো হোম ও অ্যাওয়ে জার্সির পর তাদের কালো রঙের থার্ড কিটটি মেক্সিকোকে বাকিদের চেয়ে আলাদা করেছে। 5 নম্বরে চিরসবুজ ব্রাজিল। তাদের চিরাচরিত রাজকীয় হলুদ হোম জার্সির সাথে আমাজন রেইনফরেস্ট থেকে অনুপ্রাণিত জর্ডান ব্র্যান্ডের নীল কালো অ্যাওয়ে কিটটি এবারের আসরের অন্যতম সাহসী ডিজাইন। ঘরের মাঠে যুক্তরাষ্ট্র রয়েছে 4 নম্বরে। 1994 সালে বিশ্বকাপের নস্টালজিয়া ফিরিয়ে এনে লাল সাদায় তাদের হোম কিট এবং ক্লাসিক স্টারস অ্যান্ড স্ট্রাইপসের অ্যাওয়ে কিট আমেরিকান সমর্থকদের মন জয় করে নিয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে 3 নম্বরে। আকাশে সাদা ঐতিহ্যের সাথে বুয়েন্স আইরেসের শৈল্পিক ছোঁয়ায় তৈরি তাদের কালো রঙের ভিন্নধর্মী অ্যাওয়ে জার্সিটি রীতিমতো চোখে লেগে থাকার মতো।
তালিকার 2 নম্বরে উরুগুয়ে। 1930 সালের প্রথম বিশ্বকাপ জয়ের ইতিহাসকে নান্দনিক ডিজাইনে ফুটিয়ে তুলেছে তারা। তবে সবাইকে ছাড়িয়ে ফ্যাশনের এই বিশ্বকাপে 1 নম্বরে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ফোল্ড ওভার কলার, ব্রোঞ্জ ডিটেইলিং আর নীল রঙের বিভিন্ন শেডের হোম জার্সির সাথে তাদের নান্দনিক অ্যাওয়ে কিটটি যেন আভিজাত্যের প্রতীক। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। অবসান ঘটল আসন্ন বিশ্বকাপ শুরুর আগে ইরান দলকে ঘিরে তৈরি হওয়া ভিসা ও যাতায়াত বিতর্ক। বিশ্বকাপের 3 ম্যাচের প্রত্যেকটির আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে ইরান। ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং বের হওয়ার যে গুঞ্জন ছড়িয়েছিল তা সত্য নয় বলেই জানিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ স্পষ্ট করেছে, মেক্সিকোর টিজুয়ানায় বেস ক্যাম্প করা ইরান দল প্রতিটি ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। মূলত খেলোয়াড়দের নিরাপত্তা এবং রাজনৈতিক উত্তেজনার কারণেই বিশেষ এই যাতায়াত ব্যবস্থা। 15 জুন নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। জি গ্রুপের বাকি 2টি ম্যাচে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম ও মিশর। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র সামরিক উত্তেজনার মাঝেই শুরু হতে যাচ্ছে ইরানের বিশ্বকাপ লড়াই। কড়া নিরাপত্তা আর কঠোর ভিসা নীতির বেড়াজাল পেরিয়ে মেক্সিকোর টিজুয়ানায় চলছে দলটির প্রস্তুতি। সেখানে অবশ্য ভক্তদের ভালোবাসায় সিক্ত ইরানি ফুটবলাররা প্রিয় খেলোয়াড়ের সাথে স্মৃতি ধারণের পাশাপাশি সংগ্রহ করছেন অটোগ্রাফ। বিশ্ব রাজনীতির তীব্র উত্তেজনার মঞ্চ এখন মেক্সিকো টিজুয়ানা, যেখানে নিরাপত্তা রক্ষীদের পাহারায় চলছে ইরানি ফুটবলারদের বিশ্বকাপ প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের সাথে রাজনৈতিক অস্থিরতার কারণে ক্যাম্প সরে আসে মেক্সিকোর সীমান্তে। তবে রাজনীতির এই বৈরিতা ম্লান হয়েছে সাধারণ মানুষের নিঃশর্ত ভালোবাসার কাছে। প্রিয় তারকাদের এক নজর দেখতে, অটোগ্রাফ নিতে মেক্সিকান আর ইরানি ভক্তদের এই আবেগ যেন বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে ফুটবলারদের। 2জন খেলোয়াড় আর গোলরক্ষক আমাকে অটোগ্রাফ দিয়েছেন। আমি অনেক খুশি। জীবনে কখনো আর এমন সুযোগ না এলেও অন্তত এই সুন্দর অভিজ্ঞতার সাক্ষী তো হতে পারলাম। মধ্যপ্রাচ্য ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক সম্পর্কে জমেছে বড় কড়া নিয়মের বেড়াজালে প্রথম ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও প্রস্থানের কথা থাকলেও শেষ মুহূর্তে কিছুটা নমনীয় হয়েছে ওয়াশিংটন। ম্যাচ শুরু ঠিক একদিন আগে মার্কিন মুলুকে পা রাখার অনুমতি পেয়েছেন ইরানি ফুটবলাররা। খেলাধুলা থেকে রাজনীতিকে দূরে রাখা উচিত। খেলোয়াড়রা ভীষণ মানসিক চাপের মধ্যে আছে। তারা এমন দেশে খেলতে যাচ্ছে যেখানে পরিস্থিতি জটিল। এই চাপের মধ্যে মাঠে স্বাভাবিক খেলাটা উপহার দেওয়া সত্যি কঠিন। 7 দিন ধরে চলা টানা বোমা বর্ষণে ক্ষতবিক্ষত স্বদেশের নাগরিকদের মুখে একচিলতে হাসি ফোটানো এখন একমাত্র লক্ষ্য এই ফুটবলারদের। সাথে আছে ভক্তদের অফুরন্ত ভালোবাসা ও সমর্থন। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। 3.5 ঘন্টা পর উদ্ধার হলো জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত পাওয়ার কার। সকাল 9টায় ময়মনসিংহ স্টেশনে ঢোকার সময় শহরের ইটাখোলা বাইলেন এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে করে বন্ধ হয়ে যায় ময়মনসিংহ জামালপুর রুটে রেল চলাচল। পরে লাইনচ্যুত পাওয়ার কার এবং 4টি বগি ঘটনাস্থলে রেখে স্টেশনে আনা হয় ট্রেনটিকে। খবর পেয়ে পাওয়ার কার ও বগিগুলো উদ্ধারে ঘটনাস্থলে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত হয়। পরে রেল লাইন মেরামত হলে পাওয়ার কার উদ্ধারে যোগ দেয় রিলিফ ট্রেনটি। এ বিষয়ে বিস্তারিত জানতে ময়মনসিংহে যাচ্ছি, সহকর্মী হোসাইন শাহিদ অপেক্ষা করছেন আমাদের জন্য। শাহিদ, লাইনচ্যুত পাওয়ার কার তো উদ্ধার হয়েছে, রেল চলাচল স্বাভাবিক হওয়ার কি খবর আছে আপনার কাছে একটু জানাবেন? আমি যদি আপনাকে দেখাই যে রেল লাইনটি যে বিভিন্ন ধরনের স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত স্লিপার মেরামতের কাজ চলছে। আমাকে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন যে পাওয়ার কাটটি উদ্ধার হলেও যেহেতু যখন লাইনচ্যুত হয় পাওয়ার কাটটি, তখন অনেকটুকু অংশ ট্রেনের ইঞ্জিন তাকে টেনে নিয়ে যায় এবং এতে বেশ কিছু স্লিপার ভেঙে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। তো এই অংশটুকু পুরোটা অংশ কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং সেই সাথে নতুন স্লিপার আপনি হয়তো আমার ছবিতে দেখতে পাচ্ছেন স্লিপার টেনে নিয়ে আসছে, যে কাছেই ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এবং সেই রেলওয়ে স্টেশন থেকে নতুন স্লিপার আনা হয়েছে এবং সেই স্লিপার গুলো বসানো হবে যেখানে 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 স্লিপার নষ্ট হয়েছে বা ক্ষতিগ্রস্ত সেগুলো এই নতুন স্লিপারগুলো এসছে, এইগুলো দিয়ে সেই ক্ষতিগ্রস্ত
স্থানগুলো ঠিক করা হবে, ঠিক করার পর এই লাইনটি চালু করা হবে এবং আমাকে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তো এই সব মিলিয়ে এই জামালপুর থেকে ময়মনসিংহ যে ট্রেন যোগাযোগ সেটি চালু হতে আরও ঘণ্টাখানিক সময় লাগতে পারে। এরকম একটি আনুমানিক সময় নির্বাহী প্রকৌশলী যারা রয়েছেন তারা আমাকে জানিয়েছেন যে তারা চাচ্ছেন যে সম্পূর্ণ নিরাপদ হওয়ার পরে এই ট্রেন রুটটিকে তারা ট্রেন চলাচলের জন্য ঘোষণা করবেন। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে শাহিদ। ব্যবসা বাণিজ্যের স্বার্থে রাত 9:30 পর্যন্ত মার্কেট, বিপণী বিতান, দোকানপাট খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। রাজধানীর মগবাজারে সমিতির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নেতারা। বলেন, সন্ধ্যা 7টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার কারণে খুচরা ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে। এতে ব্যবসায়ী, কর্মচারী, ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় কমে গেছে। অনেক ব্যবসায়ী তার কর্মচারীদের বেতন দিতেও হিমশিম খাচ্ছেন। ব্যবসা স্বাভাবিক গতি বজায় রাখতে রাত 9:30 পর্যন্ত মার্কেট ও দোকানপাট খোলা রাখার দাবি তারা জানান। এ সময় বিদ্যুৎ খরচ অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করেন। বলেন, আগামী 1 বছরের মধ্যে দেশের সব মার্কেটকে ধাপে ধাপে সৌরশক্তির আওতায় আনা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো যাতে খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা সবাই এখানে আছেন, আমাদেরকে রাত্র 9:30 পর্যন্ত দোকানপাট খোলা রাখার ব্যবস্থা করে দেওয়া। প্রয়োজনে আমরা অর্ধেক বাতি জ্বালাবো। আমরা আপনাদের সামনে কথা দিচ্ছি, আমরা প্রয়োজনে অর্ধেক বাতি জ্বালাবো। সাথে সাথে এও কথা দিচ্ছি, আমাদেরকে 1 বছর সময় দেন, আমরা প্রত্যেক মার্কেটে দোকান সময় আমরা সোলার বিদ্যুতের ব্যবস্থা গ্রহণ করব। হাম ও উপসর্গে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় সিলেটে হাম ও উপসর্গে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে 68 জনের প্রাণ গেল। হাসপাতালে আজ নতুন করে 66 জন ভর্তি হয়েছেন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 256 রোগী। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, খুলনার বিভিন্ন জেলার হাসপাতালে। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট। হামের উপসর্গ দেখা দিলেই আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হাম পরিস্থিতি সম্পর্কে জানতে সিলেটে যাচ্ছি, সহকর্মী নাবিল হোসেন অপেক্ষা করছে। নাবিল, আজও 1 শিশুর প্রাণ গেল হাম এবং উপসর্গে। যারা ভর্তি আছে, নতুন করে তো 66 জন রোগী ভর্তি হয়েছেন, তাদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন? শারীরিক অবস্থা বলতে কি, যারা টিকা নেননি তাদের শারীরিক অনেক ধরনের জটিলতা তৈরি হচ্ছে এবং অনেক শিশুকেই আমরা যেটা দেখছি যে পিআইসিউর মতো আসলে সেবা, সেই সেবাটা দেওয়া লাগছে এবং এতে করে যেসব শিশুর শারীরিক অবস্থা সংকটাপন্ন হচ্ছে সেসব শিশুদেরও আসলে মৃত্যুর যে ঝুঁকি, সেই ঝুঁকি বাড়ছে এবং এতে করে প্রতিদিনই আমরা 1-2 করে শিশু মৃত্যুর খবর পাচ্ছি। এবং তবে হাসপাতালের যে চিত্র, সেই চিত্রটা কিছুটা স্বস্তিদায়ক, কারণ ঈদের আগে আমরা যেটি দেখছি যে প্রতিদিনই 120 থেকে 150 জন রোগী ভর্তি হতো, সেই সংখ্যা ধীরে ধীরে 70-60-এর কোঠায় নেমে এসেছে, যেটি বলা যায় যে সংক্রমণ হয়তো ধীরে ধীরে কমে আসছে। যদিও এই যে রোগী ভর্তির যে সংখ্যা কমার কারণে এখন পর্যন্ত যে স্বস্তি, সেই স্বস্তি চিকিৎসকরা বলছেন সেটি পূর্ণাঙ্গ স্বস্তি নয়, আরও কিছুদিন সময় লাগতে পারে। আমরা দেখছি যে আপনার শিশুর অক্সিজেন চলছে। একজন রোগী কতদিন ধরে ভর্তি আছেন আসলে এই হাসপাতালে? আজকে 14 দিন হয়ে গেছে। মানে এর আগে কি পিআইসিউতে ছিলেন? আইসিউতে? জি, পিআইসিতে ছিলাম 9 দিন। শিশুর বয়স কত? 8 মাস। এরা ওই যে হামের টিকা দিয়েছিলেন এর মধ্যে? জি না, হামের টিকা দেওয়া হয়েছে না বাচ্চা। নিশ্চয়ই শুনছিলেন যে এই যে শিশু, সেই শিশু প্রায় 14 দিন ধরে কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে এবং শিশুর অভিভাবক যেটি জানাচ্ছিলেন যে 6 মাসের বেশি বয়স হওয়ার পর তো হামের টিকা দেওয়ার একটা নিয়ম আসলে রয়েছে এবং এইবার বিশেষ ক্যাম্পেইনে সেটিও হয়েছে, কিন্তু এই শিশুর টিকা দেওয়া হয়নি এবং এরকম আরও অসংখ্য শিশু আমরা দেখেছি যাদের টিকা দেওয়া হয়নি, তাদের এই শারীরিক সংকটগুলো বাড়ছে এবং এই তাদেরই আসলে শারীরিক জটিলতাগুলো বৃদ্ধি পায়। এর বাকি অনেকেই এখানে আছেন যাদের হয়তো টিকা দেওয়ার পরও তাদের হামে আক্রান্ত হয়েছেন, কিন্তু তাদের শারীরিক জটিলতা খুবই মৃদু হয়ে থাকে এবং যার কারণে হয়তো 3-4 দিন হাসপাতালে থাকার পর তারা আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। স্বাস্থ্য বিভাগ বলছে যে সিলেটের অধিকাংশ শিশুকেই তারা টিকার আওতায় আনা হয়েছে, কিন্তু আমরা এই হাসপাতালে বেশিরভাগ অভিভাবকের সাথে যখন কথা বলি তখন তারা বলেন যে তাদের শিশু টিকার আওতায় আসেনি এবং এই পরিবারগুলো সিলেটের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ বিভিন্ন উপজেলার বাসিন্দা। ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন যেসব শিশুরা এখন পর্যন্ত টিকার আওতায় আসেনি সেসব শিশুদের যাতে দ্রুত সময়ের মধ্যে
টিকার আওতায় নিয়ে আসা হয়, কারণ এটি খুবই সংক্রমণবিধি রোগ এবং দ্রুতই আসলে শারীরিক অবস্থা অবনতি করে ফেলতে পারে। এর বাইরে আমরা দেখেছি যে প্রাপ্তবয়স্ক অনেকেই আসলে রোগী রয়েছেন যারা এই হামের আক্রান্ত হয়েছেন, যদিও তাদের শারীরিক জটিলতা কিছুটা কম। এর বাইরে 6 মাসের নিচের শিশু তাদেরকেও আমরা দেখেছি যে হামে আক্রান্ত হয়ে মারা যেতে বা হামের উপসর্গ নিয়ে মারা যেতে, তাদেরকেও আমরা হাসপাতালে ভর্তি হতে দেখেছি। ফলে সেই সব শিশুদের ক্ষেত্রে পুষ্টিহীনতা যাতে না ভুগে সেজন্য অভিভাবকদের অতিরিক্ত সচেতনতার জন্য পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমরা ধন্যবাদ নাবিল। ব্যভিচার ও মানহানির মামলায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে এই রায় ঘোষণা করেন। এ সময় উভয় পক্ষই আদালতে উপস্থিত ছিলেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন বলে উল্লেখ করা হয়। গত 6 মে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এই তারিখ ধার্য করা হয়েছিল। 2021 সালে 24 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তামিমা সুলতানা রাকিবকে তালাক দিয়ে সৌদি আরব গিয়ে কতদিন বাংলাদেশে অবস্থান করেছেন এইটা তদন্তকারী কর্মকর্তা কিংবা বাদী তার সাক্ষ্যে কোনোভাবে উপস্থাপন করতে পারেন নাই। ফলে এই মামলায় ক্রিকেটার নাসির হোসাইন এবং তামিমা সুলতানা বেকসুরভাবে খালাসপ্রাপ্ত হয়েছেন এবং তারা ন্যায় বিচার পেয়েছে। আমরা এই ন্যায় বিচারে সন্তুষ্ট। ইসরায়েলি আগ্রাসনের একদিনের মাথায় ইরান ভূখণ্ডে হামলা চালালো যুক্তরাষ্ট্র এবং অঞ্চলটিতে এখন ত্রিমুখী সংঘর্ষ চলছে। হরমুজ প্রণালীতে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তেহরানকে দায়ী করে আত্মরক্ষার অজুহাতে দেশটির একাধিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 21টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে IRGC। ইরান ইসরায়েল সংঘাত না থামতেই আবারও যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই নতুন সংঘর্ষে জড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হামলার সূত্রপাত করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের একাধিক স্থানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বন্দর আব্বাস, কেশমদ্বীপ ও বন্দরনগরী জাসকেতে শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ। হামলার শিকার সিরিক শহরের 2টি পানি শোধনাগারও। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হরমুজের কাছাকাছি যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংসের জবাবে আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। যদিও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দায় স্বীকার করেনি ইরান। পাল্টা জবাব দিতে দেরি করেনি তেহরানও। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চালিয়েছে হামলা। IRGCর দাবি, মধ্যপ্রাচ্যের অন্তত 21টি মার্কিন লক্ষ্যবস্তু ছিল তাদের টার্গেট। বাহরাইনে মার্কিন নেভির 5ম বহর লক্ষ্য করে ছোড়া হয় ড্রোন। মিসাইল হামলা চালিয়েছে জর্ডানের একটি বিমান ঘাঁটিতেও। আঘাত এনেছে মার্কিন F-35 বিমানের হ্যাঙ্গার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সহ 4টি গুরুত্বপূর্ণ স্থানে। কুয়েতেও ছোড়া হয়েছে মিসাইল। এছাড়াও বুশেহর শহরে ভূপাতিত করা হয়েছে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন। এরই মধ্যে অভিযান সমাপ্তের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে আপাতত থেমেছে সংঘাত। ধারণা করা হচ্ছে পাল্টাপাল্টি হামলা চালালেও আলোচনার টেবিলেই সংকট সমাধানে এখন বেশি আগ্রহী ওয়াশিংটন, তেহরান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এলোপাতারি গোলাগুলিতে কমপক্ষে 12 জনের প্রাণ গেছে। গুরুতর আহতদের মাঝে আশঙ্কাজনক অবস্থায় 9 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা পুলিশ। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে জোহানেসবার্গের ক্লিফল্যান্ড এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে 10 জনেরও বেশি বন্দুকধারী উপস্থিত হয়। তারা একটি সাদা টয়োটা গাড়িতে ছিলেন। গাড়ি থেকে নেমেই বসতিতে হামলা চালায়। স্থানীয়দের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অস্ত্রধারীদের ধরতে অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা বাহিনী। বিক্ষোভে উত্তাল নর্দার্ন আয়ারল্যান্ড। সুদানিজ এক প্রবাসীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন এক ব্যক্তি। এরপরেই অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদের আগুন ছড়ায়। ক্ষুব্ধ মানুষজন রাস্তায় নেমে এসেছেন। অভিবাসন নীতির সমর্থকদের সাথে সংঘর্ষ হয়, আর এই পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। দাউ দাউ করে জ্বলছে আগুন, পোড়ানো হচ্ছে একের পর এক গাড়ি। উত্তাল রাজপথ। অভিবাসন বিরোধী ক্ষোভের আগুন ছড়িয়েছে যুক্তরাজ্যের নর্দার্ন আয়ারল্যান্ড জুড়ে।
ঘটনার সূত্রপাত একটি নৃশংস ঘটনাকে ঘিরে। সোমবার নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্ট শহরের সড়কে এক ব্যক্তিকে ছুরি মেরে এলোপাথারিভাবে জখম করে ৩০ বছর বয়সী এক সুদানিজ নাগরিক। চোখ, ঘাড় ও পিঠে গুরুতর চোট পান ওই ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই অশান্ত হয়ে ওঠে বেলফাস্ট। যুক্তরাজ্যের উদার অভিবাসন নীতির বিরুদ্ধে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ। বিক্ষুব্ধ জনতার আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বেলফাস্টের সড়ক। বিচ্ছিন্নভাবে সংঘর্ষে জড়িয়েছে অভিবাসন নীতির সমর্থক ও বিরোধীরা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ। যে কোনো সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার। এই হামলা অত্যন্ত ভয়াবহ ও বর্বর। নিরাপত্তা বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে এই ঘটনার কোন রকম ভিডিও শেয়ার বা রিপোস্ট না করার জন্য আবারও আহ্বান জানাতে চাই। আবারও বলতে চাই, আমাদের সড়কে সহিংসতার কোনো স্থান নেই। সবার দায়িত্ব শান্ত থাকা এবং পুলিশকে তাদের কাজ করতে সহায়তা করা। ভয়াবহ এই ঘটনার ব্যাখ্যা দিয়ে একটি বিস্তারিত বিবৃতি প্রকাশ করেছে পুলিশ। জানিয়েছে ২০২৩ সালের সেপ্টেম্বরে ৫ বছর মেয়াদী ভিসায় যুক্তরাজ্যে প্রবেশ করেন অভিযুক্ত ওই ব্যক্তি। এরপর বেলফাস্টে আশ্রয়ের আবেদন করেন তিনি। তবে এর আগে তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগের পুলিশি রেকর্ড নেই। এই হামলার পেছনের কারণ এখনো জানা যায়নি। সন্ত্রাসবাদী হামলা বলা না হলেও এই ঘটনাকে কেন্দ্র করে দানা বাঁধছে অভিবাসন বিরোধী ক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে বেলফাস্ট প্রশাসন। হামলার নিন্দা জানিয়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে নর্দার্ন আয়ারল্যান্ড প্রশাসন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী মারফি রহমান। দেখার আমন্ত্রণ রইল।